আজি কোন সুরে বাঁধিব, আজি কোন সুরে বাঁধিব। নমস্কার। অনন্য মিউজিক নিবেদিত আজি কোন সুরে বাঁধিব। আজকের বিষয় স্বদেশ চেতনায় রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়েও ছিল একেবারে স্বতন্ত্র, একেবারে ভিন্ন। কি ভেবেছিলেন তার প্রতিফলন তার যে সব গানে, তেমন কিছু গান যেমন শুনব, তেমনি তার লেখা গান কেমনভাবে প্রাণিত করেছিল তখনকার নেতা নেত্রী আন্দোলনকারীদের, সে প্রসঙ্গেও আসব। ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলছেন, আমার জীবনের প্রান্তভাগে যখন মনে করি সমস্ত দেশের হয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে, তখন মনে পড়ে অবনীন্দ্রনাথের নাম। তিনি দেশকে উদ্ধার করেছেন আত্মনিন্দা থেকে, আত্মগ্লানি থেকে। আত্মগ্লানি থেকে নিষ্কৃতি দান করে তার সম্মানের পদবি উদ্ধার করেছেন। তাকে বিশ্বজনের আত্ম উপলব্ধিতে সমান অধিকার দিয়েছেন। আজ সমগ্র ভারতে যুগান্তরের অবতারণা হয়েছে চিত্রকলায়, আত্ম উপলব্ধিতে। আজ সমস্ত ভারতবর্ষ তার কাছ থেকে শিক্ষাদান গ্রহণ করেছে। বাংলাদেশের এই অহংকারের পদ তাঁরই কল্যাণে দেশে সর্বোচ্চ স্থান গ্রহণ করেছে। এঁকে যদি আজ দেশলক্ষ্মী বরণ করে না নেয়, আজ যদি উদাসীন থাকে, বিদেশি খ্যাতিমানদের জয় ঘোষণায় আত্ম অবমাননা স্বীকার করে নেয়, তবে এই যুগের চরম কর্তব্য থেকে বাঙালি ভ্রষ্ট হবে। তাই আজ আমি তাকে সরস্বতীর বরপুত্রের আসনে সর্বাগ্রে আহ্বান করি। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে,
বেতরি খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান। রবি কাকা যেমন তাঁর অবনীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছেন সরস্বতীর বরপুত্রের সম্মান, অবনীন্দ্রনাথ কি বলছেন রবিকা সম্পর্কে শুনুন। রবি কাকা একদিন বললেন, রাখি বন্ধন উৎসব পালন করতে হবে, আমাদের সবার হাতে হাতে রাখি পরাতে হবে। ঠিক হলো, আমরা সবাই গঙ্গা স্নান করে সবার হাতে রাখি পরাবো। রবি কাকা বললেন, সবাই হেঁটে যাব, গাড়ি ঘোড়া নয়। কি বিপদ, আমার আবার হাঁটাহাঁটি ভালো লাগে না, কিন্তু রবি কাকার পাল্লায় পড়েছি, আবার তিনি তো কিছুই শুনবেন না। কি আর করি, হেঁটে হেঁটেই যেতে হবে। হেঁটেই যখন যেতে হবে, রওনা হলুম সবাই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। রাস্তার দুধারে বাড়ির ছাদ থেকে আরম্ভ করে ফুটপাথ অবধি লোক দাঁড়িয়ে আছে, মেয়েরা খই ছড়াচ্ছে, শাঁখ বাজাচ্ছে, মহা ধুমধাম, যেন একটা শোভাযাত্রা। দিনুও ছিল, দিনু অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা রবীন্দ্র গানের ভাণ্ডারী বলি। দিনুও ছিল সঙ্গে, গান গাইতে গাইতে রাস্তা দিয়ে চলল মিছিল। সবার গলায় তখন এই সময়ে রবি কাকার সদ্য তৈরি করা গান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির গাছ, বাঙালির ভাষা, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার
বায়ু বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। 1886 সন 28 থেকে 30 ডিসেম্বর জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কলকাতায়। রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানানো হলো, তিনি যেতে অসম্মত ছিলেন। পুলিন বিহারী সেনকে তিনি লিখছেন, তার এই অসম্মতির অন্যতম কারণ সে সময়ের রাষ্ট্রনায়কদের অনেকেরই মতের সঙ্গে তার ঐক্য হচ্ছিল না। তিনি যাওয়া থেকে বিরতই থাকতে চেয়েছিলেন, কিন্তু কিছুতেই তার এই অসম্মতিকে গ্রাহ্য করা হচ্ছে না, পীড়াপিড়ি হতে লাগলো, তাকে যেতেই হবে। শেষ পর্যন্ত যারা আহ্বান করছেন তাদেরই মধ্যে এক গণ্যমান্য জানালেন, রবীন্দ্রনাথ না এলে আসর নাকি জমবে না। কবি তাঁর ভাষায় বলছেন যে ন্যায্য অসম্মতিকেও শেষ মুহূর্ত পর্যন্ত বলবৎ রাখার শক্তি বিধাতা তাকে দেননি, তাকে যেতে হয়েছিল। কিন্তু যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে একটি গান তিনি লিখে নিয়ে গিয়েছিলেন। সভায় যাওয়ার পর অনুরোধ যখন এলো, এই গানটি কবি গাইলেন, আমায় বলো না গাহিতে বলো না। বলা বাহুল্য, আসর আর সেদিন জমেনি। এখন সেই গান, আমায় বলো না গাহিতে বলো না, আমায় বলো না গাহিতে বলো না, একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা চলো না, আমায় বলো না গাহিতে বলো না, আমায় বলো না গাহিতে বলো না।
দাসের শ্বাস, কলঙ্কের কথা, দরিদ্রের আশ, এ যে বুক ফাটা দুঃখে গুমরেছে বুকে, গভীর মরম বেদনা, একে শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা, আমায় বলো না গাহিতে, বলো না আমায়, বলো না গাহিতে, বলো না। এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করো তালি, এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করো তালি, মিছে কথা কয়ে মিছে যশ লয়ে, মিছে কাজে নিশি যাপনা, কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ, কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ, কাতরে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা, একে শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা, আমায় বলো না গাহিতে, বলো না আমায়, বলো না গাহিতে, বলো না।
ভারতের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধী অহিংস সত্যাগ্রহ আন্দোলন করছেন। তিনি তখন জারবেদা জেলে অনশনরত। 1932 সন। রবীন্দ্রনাথ রওনা দিলেন পুনের উদ্দেশ্যে। তিনি চলেছেন অনশনরত মহাত্মা গান্ধীর অনশন ভঙ্গ করার অনুরোধ নিয়ে। মাঝখানে তার মোটর থামানো হলো, আর এগোনো যাবে না গাড়ি। যখন মহাত্মাজির সামনে গিয়ে পৌঁছলেন, সামনে আসন বিছিয়ে দেওয়া হলো, সেখানেই বসলেন সকলে। পুলিশের অধিকর্তা গভর্নমেন্টের পত্র দেখালেন। তিনি অনুরোধ করলেন গান্ধীজিকে অনশন ভঙ্গ করবার জন্য যেন তাঁর স্ত্রী কস্তুরাবাই স্বয়ং লেবুর রস তাকে গ্রহণ করতে দেন। রবীন্দ্রনাথের উপস্থিতিতে, যিনি এসেছেন মহাত্মাজিকে অনশন থেকে বিরত করবার উদ্দেশ্য এবং অনুরোধ নিয়ে, তার উপস্থিতিতে কস্তুরবা দিলেন লেবুর রসটুকু মহাত্মাজির হাতে। আর রবীন্দ্রনাথকে অনুরোধ করা হলো মহাত্মা গান্ধীর প্রিয় গান, যা কবি রচনা করেছেন, জীবনও যখন শুকায় যায় করুণা ধারায় এসো, এই গানটি শোনাতে। সেই মুহূর্তে কবির গানের পূর্বের সুর মনে ছিল না, কিন্তু মহাত্মা গান্ধীর প্রিয় এই গান, তার অনশন ভঙ্গ, লেবুর রস গ্রহণ এবং কবির গেয়ে ওঠা সবটুকু নিবেদন হিসেবে তুলে দেওয়া। গাইলেন নতুন সুরে, জীবনও যখন শুকায় যায় করুণা ধারায় এসো। এ গান স্বদেশের গান নয়, কিন্তু এই গান স্বাধীনতাকামী, দেশের জন্য আত্মোৎসর্গ করা স্বয়ং মহাত্মা গান্ধীকেও অনশনরত অবস্থায় উজ্জীবিত করার শক্তি রাখত। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার, কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবননাথ শান্ত চরণে এসো। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। আপনারে যাবে করি
করিয়া কৃপণ কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো। আপনারে যাবে করিয়া কৃপণ কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায়। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায়। ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায় করুণা ধারা এসো। মুরারি পুকুরের বাগান বাড়িতে আবিষ্কার হয়েছে বোমা তৈরির কারখানা। বোঝাই যাচ্ছে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি। মামলা হলো আলিপুর কোর্টে। চলেছিল 1908-9 সাল ধরে। 1909 সালের 26শে মার্চ আলিপুর কোর্টে মামলার 113তম দিন। ঘর যেমন লোকে লোকারণ্য, বাইরের বারান্দাতেও দাঁড়িয়ে বহু মানুষ। তখনও পর্যন্ত ধর্মাধিকরণ আসেননি, তার কাজ শুরু হয়নি। আসামিদের হাতকড়িও খোলা হয়নি। প্রহরীদের বুটের শব্দও থামেনি। কিন্তু লোকে লোকারণ্য সেই আদালত চত্বরে সেদিন ঘটল এক অভূতপূর্ব ঘটনা, যার বিবরণ পরের দিন দ্য বেঙ্গলি পত্রিকায় বেরিয়েছিল। কি না, সেই অবস্থায় একটি সুমিষ্ট কণ্ঠস্বর গেয়ে উঠল গান। সভাকক্ষ স্তব্ধ। সাধারণভাবে ইউরোপিয়ান সার্জেন্টদের কানে ভারতীয় গানের সুর মধুবর্ষণ করে না, কিন্তু আশ্চর্যজনকভাবে তারাও সেদিন স্তব্ধ। কে গাইছে সেই গান এ নিয়ে বিতর্ক আছে বটে, তবুও ইউরোপে ভারতের বিপ্লবের সাধনা, এই বইতে অবিনাশ চন্দ্র ভট্টাচার্য বিপ্লবী, তিনি লিখছেন সম্ভবত সেটি উল্লাসকর দত্ত, যার ফাঁসির হুকুম হয়েছিল এবং তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে সেদিন গেয়ে উঠেছিলেন দেশ ও মাতৃকার উদ্দেশ্যে, যা গোটা আদালত চত্বরকে স্তব্ধ করে দিয়েছিল। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। শাস্তিদাতা ব্রিজক্রাফট একবার কি ভাববেন না, যার ফাঁসির হুকুম তিনি দিলেন তার অন্তরে
শক্তি এসেছে কোথা থেকে? সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে। সার্থক জন্ম মাগো, সার্থক জন্ম মাগো, তোমায় ভালোবেসে সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে। জানি নে তোর ধন রতন আছে কিনা, রানীর মতো জানি নে তোর ধন রতন আছে কিনা, রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে। কোন বনেতে জানি
গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে।